বৃষ্টি স্নাত সন্ধ্যার প্রথম প্রহর থমকানো পরিবেশের মতোই থমথমে মেজাজে ইস্তিরাজের কামরায় জড়ো হয়েছে প্রত্যেকে। সকলের মুখশ্রীতে চিন্তার ছাপ স্পষ্ট। এত করা প্রোটোকল ভেঙে কাউকে তুলে নিয়ে যাওয়ার প্রায় অসম্ভব। তার চাইতেও বড় কথা হচ্ছে পুরো রিসোর্ট তন্ন তন্ন করে খুঁজেও কোনো ক্লু মিলেনি। এত নিখুঁতভাবে জলজ্যান্ত একটা মানুষকে গায়েব করে ফেলা ইম্পসিবল। ঘটনার আদ্যোপান্ত জানতেই স্পাই ক্যামেরায় ফুটেজ চেক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোফায় নিথর ভঙ্গিতে বসে আছে তারজিয়ান। পুরো শরীরের ভার ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে ল্যাপটপের স্ক্রিনের দিকে। তার বুকের ভেতর চলছে প্রলয়কারীর দাবানল। চোখ দুটো জ্বলছে ভীষণ, তবুও সে নির্বিকার। স্বচক্ষে নিজের ধ্বংস দেখার অভিপ্রাণে হয়তো এতটুকু সাহস জোগাড় করে টিকিয়ে রেখেছে নিজেকে। তার পাশে বসা ইস্তিরাজ ফুটেজ চেক করতে ব্যস্ত। আশিয়ান সোফার পেছনে দাঁড়িয়ে কপাল কুঁচকে রেকর্ডের ফুটেজগুলো তীক্ষ্ণ চোখে পরোক্ষ করছে। বিছানায় পাশাপাশি বসে থাকা ফারজানা এবং প্রিমা অনর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তারজিয়ানের ভঙ্গুর পরিণতি। পুরুষ মানুষ ভালোবাসা হারানোর ভয়ে কতটা উন্মাদ হতে পারে সেটা চাক্ষুষে না দেখলে হয়তো বিশ্বাস হতো না। তবে তারজিয়ানের অবস্থা দেখে খানিকটা ভয় লাগছে তাদের। ছেলেটাকে শ্বাসকষ্টের রোগী মনে হচ্ছে। বসে থাকা সত্ত্বেও শ্বাস ফেলছে জোরে জোরে। নিঃশ্বাস নেওয়ার সময় বুকে হাত রেখে চোখ মুখ কুঁচকে ফেলছে। নিজেকে আটকে রাখতে না পেরে চিন্তিত স্বরে প্রিমা ডাকল, ছোট ভাইয়া। তারজিয়ান অনুভূতিহীন চোখে তাকালো, অথচ প্রিমা স্পষ্ট অনুভব করলো তার চোখে মিশে থাকা তীব্র অসহায়ত্বের হাহাকার। কয়েকটা ফাঁকা ঢোক গিলে মনটাকে শক্ত করে নরম গলায় প্রিমা বলল, আমরা মিহুকে জলদি পেয়ে যাব ভাইয়া। যদি কেউ তাকে কিডন্যাপ করেও, তাহলে নিজের প্রিয় মানুষটাকে বিপদের থাবা থেকে সুরক্ষিত রাখার জন্য আপনাকে লড়াই করতে হবে। যুদ্ধের ময়দানে উপস্থিত হওয়ার পূর্বেই যদি ভীতু সৈনিককে নিয়ে আত্মসমর্পণ করেন, তাহলে আপনার অপেক্ষায় প্রহর গুনতে থাকা মেহরিমার কি হবে? প্রিমার কথা শুনে তারজিয়ানের বুকের ভেতরটা কেঁপে উঠল। অনায়াসে চোখ দুটো বুজে আসলো। পুরো দৃশ্যটা অবলোকন করে আশিয়ান পেছন থেকে তারজিয়ানের মাথায় হাত রাখলো। আচমকা কি হলো কে জানে। তারজিয়ান ঝট করে পেছনে ফিরে ছোট্ট শিশুর ন্যায় আশিয়ানের কোমর জড়িয়ে ধরে হাতের আড়ালে মাথা রেখে নিঃশব্দে কেঁদে ফেলল। আশিয়ান থমকে গেল রীতিমতো। কিছু বলতে গিয়েও কণ্ঠ রোধ হয়ে আসে তার। চোখের কার্নিশে জমে উষ্ণ জল। বুকের ভেতর হানা দেয় প্রবল ভয়। কিভাবে সামলাবে এই পাগল ঘোড়াকে? লাগামহীন ঘোড়াটা যে বড্ড উন্মাদ। সেই কাঙ্ক্ষিত নারী ব্যতীত তাকে আয়ত্তে রাখার সাহস কিংবা সামর্থ্য যে কারোই নেই। গভীর শ্বাস টেনে তবু আশিয়ান বলে, ভাইয়াকে বিশ্বাস করিস না? আমি এনে দিব তো মেহুকে। তুই এভাবে ভেঙে পড়লে চলবে? তারজিয়ান হাঁপাতে হাঁপাতে শ্বাসরুদ্ধ কণ্ঠে অস্পষ্ট সুরে বলে, আমার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠছে ভাইয়া। আমার পবিত্র ফুলটা কাটার আঘাতে অভ্যস্ত নয়। যদি ওই আঘাতেই তাকে জর্জরিত করা হয়, তখন ওর ক্ষত বিক্ষত শরীরের দৃশ্য স্বচক্ষে দেখার সামর্থ্য নেই আমার। ভাবতেই তো দম আটকে আসছে। ওই করুণ দৃশ্য আমি সইব কেমনে? তারজিয়ানের আহাজারিতে সকলের বিমুক্ত হয়ে যায়। কারো মুখে রা নেই। ইস্তিরাজের চোখ জোড়াও পানিতে টইটুম্বুর হয়ে উঠেছে। ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে আটকে রেখেছে কেবল। আশিয়ান সময় নিয়ে চাপা স্বরে বলে, আগে হার মানছিস কেন? কিচ্ছু হবে না মেহুর, ওরা কিছুই করতে পারবে না। তারজিয়ান তৎক্ষণাৎ সরে এসে রুদ্ধ কণ্ঠে আক্রোশ মিশিয়ে বলল, ওরা কোনো সাধারণ কিডন্যাপার্স নয় ভাইয়া, ওরা টেরোরিস্ট। ওরা মানুষ নামের কলঙ্ক। নির্মমতা রক্তে মিশে আছে ওদের। ওদের জাত ধর্ম কিংবা বর্ণের কোনো বাধা নেই। ওদের কাজই নৃশংসতায় ডুবে থাকা। এতক্ষণ মেহুকে আদৌ বাঁচিয়ে রেখেছি কিনা। কথাটা বলতে গিয়ে থেমে গেল তারজিয়ান। ঠোঁট কামড়ে ধরল। চোখের ঘন পল্লবে আটকে রইল উষ্ণ নোনা পানি। ঘরে উপস্থিত বাকিদের চেহারায় ফুটে ওঠে ব্যথাতুর অভিব্যক্তি। একদিকে তাজের পাগলামি, অন্যদিকে মিহুর চিন্তায়, সব মিলিয়ে শঙ্কিত হয়ে ওঠে সকলের হৃদয়। কয়েককাল নিঃশব্দে পার হয়। নৈশব্দতা ভেঙে আচমকা ইসিরাজ বলে,
তোরা রিসর্টে ফিরেছিস 4:22। এরপর তোদের মাঝে তুমুল ঝগড়া হয়ে লেগ পারে। তুই মেহুকে ফেলে ঘরে আসিস, এরপর বেরিয়ে মেহুকে আর খুঁজে পাসনি, তাই তো? তারজিয়ান আশ্বস্তির চোখে চেয়ে অস্পষ্ট সুরে বলে। হুম। ইস্তিরাজ কপাল কুঁচকে বলে। ফুটেজে দেখাচ্ছে তুই যাওয়ার 10 মিনিট পর মেহু নিজেও ঘরের দিকে গিয়েছে। এরপর বাইরে আর কোনো ক্যামেরায় তাকে দেখা যায়নি। আশিয়ান ভ্রু কুঁচকে বলে। তার মানে মেহু কটেজের ভেতর থেকে গুম হয়েছে। টেরোরিস্টরা কি সামহাও কটেজের ভেতর অবস্থান করছে? ইস্তিরাজ কপাল কুঁচকে শুধালো। সেটা কিভাবে সম্ভব? এরকম হলে অ্যাটলিস্ট ফুটেজে কিছু ধরা পড়তো। চারিদিকে প্রচুর কড়া সিকিউরিটি বসানো, কোথাও কোনো হাঙ্গামা হয়নি, আমরা কিছু টের পাইনি। আশিয়ান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর স্বরে বলল। সবই টাকার খেলা। টাকার বিনিময়ে যারা আমাদের সার্ভিস দিচ্ছে, দ্বিগুণ পেমেন্টের বিনিময়ে তারা অন্যের গোলাম হয়ে যাবে না, তার কি গ্যারান্টি আছে? স্পাই ক্যামেরা ফুটেজ হ্যাক করে দৃশ্য ডিলিট করা হয়নি, এই বিষয়ে কিভাবে শিওর হবি তুই? শত্রুপক্ষ তোদের থেকে বড় মাপের হ্যাকার নয়, তার নিশ্চয়তা আছে? ইস্তিরাজের কপালে দ্বিগুণ চিন্তার ভাঁজ পড়ল। আশিয়ানের একটা কথাও ফেলে দেওয়ার মতো নয়। অতিরিক্ত চিন্তায় তার মাথা কাজ করা বন্ধ করে দিল রীতিমতো। ফারজানার নির্মল মুখশ্রী দেখে ভয় বাড়ল দ্বিগুণ হারে। ফাঁকা ঢোক গিলে কনফিউজড হয়ে বলল। এখন কি করা উচিত আমাদের? তারজিয়ান মৃত প্রায় প্রাণীর মতো পড়ে আছে সোফার কর্নারে। প্রিমা এবং ফারজানা ভীষণ উৎকণ্ঠা নিয়ে চেয়ে আছে। আশিয়ান শান্ত চোখে মেঝের দিকে তাকিয়েছিল। আচমকা রাজের প্রশ্ন শুনে খানিকটা সময় নিয়ে ভেবে অতঃপর বলল। ড্রোন দিয়ে আপাতত পুরো রিসোর্টের পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালাতে হবে। এতে লাইফ রিস্ক থাকবে না, প্লাস যদি কোনো গড়বড় থাকে তাহলে তা নজরে আসবে। আশিয়ানের বুদ্ধিমত্তা ইসিরাসে খুশি হলো। বসা থেকে উঠে গিয়ে ড্রোন সেট আপ করতে করতে ধীর স্বরে তারজিয়ানকে বলল। এই সময়টা ভেঙে পড়ার সময় নয় তাজ। আমি জানি প্রিয় মানুষকে হারানোর ভয়টা কতটা জঘন্য, কিন্তু তুই যদি হুঁশ খুইয়ে বসিস তাহলে আমাদের জন্য মেহুকে খুঁজে বের করা ভীষণ কঠিন হয়ে যাবে। উই নিড আওয়ার বেস্ট ফাইটার, প্লিজ কাম ব্যাক। সম্ভব হলে ফুটেজগুলো চেক দিয়ে ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করো। যদি স্পাই ক্যাম হ্যাক করে থাকে তাহলে আমাদের প্রত্যেকের লাইফে রিস্ক আছে, এবং খুব সম্ভবত তারা বিরাট কোনো পরিকল্পনায় পয়সা দিচ্ছে। তারজিয়ান নড়ল না, একবার চোখ তুলে তাকালো না, মূর্তির মতো বসে রইল নিস্তব্ধ হয়ে। অধিক শোকে মানুষ যেমন পাথর হয়ে পড়ে, ঠিক তেমনই ছিল তার অভিব্যক্তি। ইস্তিরাজের বুক ফেটে যাচ্ছিল, অথচ সে নিরুপায়। হার মেনে সে এগিয়ে গেল নিজের কাজে। মনে মনে উপরওয়ালার কাছে আরজি জানাতে ভুলল না। সময় পেরোলো আরও কিছুক্ষণ। ইস্তিরাজ এবং আশিয়ান পাশাপাশি দাঁড়িয়ে ড্রোনের ধারণকৃত দৃশ্য দেখছিল খুঁটিয়ে খুঁটিয়ে। আচমকা কিছু একটি দেখে তারা হতবিলম্ব হয়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে তারজিয়ানের দিকে এগিয়ে গিয়ে কাঙ্ক্ষিত দৃশ্যটুকু তার চোখের সামনে মেলে ধরে। তারজিয়ান নজর ফিরিয়ে সেদিকে তাকাতেই চমকে ওঠে। তার অসহায় হয়ে আসা দেহখানায় যেন প্রাণ ফিরে আসে। এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে যায় নিজের ঘরের দিকে। সেই দৃশ্য দেখে হুহা করে হেসে ওঠে ইস্তিরাজ। আশিয়ান হতাশার শ্বাস ফেলে ধপ করে সোফায় বসে পড়ে। পুরো ঘটনার আগা মাথা কিছুই বুঝলো না প্রিমা। সে হতবাক কণ্ঠে শুধালো। ছোট ভাইয়া এইভাবে দৌড় দিল কেন? আর আপনারা এবার হাসছেন কেন? মেহুকে পাওয়া গিয়েছে? ইস্তিরাজ প্রবলিত একটা শ্বাস ছেড়ে বলে। মেহু বারান্দার সোফায় পেছনে বসে দুঃখ বিলাস করতে করতে ঘুমিয়ে পড়েছে। ছোটখাটো মানুষের বিদায় সোফার আড়ালে এবং কর্নারে থাকা মেহুকে খেয়াল করেনি তাজরিয়ান। এদিকে আমরা বেহুদা এতক্ষণ টেরোরিস্টদের পিন্ডি চটে আমসত্ব বানাচ্ছিলাম। ইস্তিরাজের কথায় চিন্তা ভুলে হেসে উঠে তারা কেবল আশিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে বলে। গালি দেওয়া হলো টেরোরিস্টকে, অথচ ব্যথা লাগছে তোর, ব্যাপারটা কি? ইস্তিরাজ মুখটা কালো করে বলল। নো ব্যাপার, এন্ড পয়েন্ট টু বি নোটেড। মর্দ কো দর্দ নেই হতা দোস্ত। আশিয়ান বাঁকা হেসে আড়মোড়া ভাঙ্গার ভাঙ্গিতে হাত দুটো মেলতে গিয়ে সুকৌশলে একটা পাঞ্চ বসালো ইস্তিরাজের চোয়ালে। বলিষ্ঠ হাতের মধ্যে ড্রোস খেয়ে ইস্তিরাজের মুখ ফুটে আর্তনাদ বেরিয়ে আসে। তা শুনে ভ্রু নাচালো আশিয়ান। রাজ বিড়বিড়িয়ে বলে। রম করো খোদা, এসবের জালিমের নজর থেকে আমার মান ইজ্জত বাঁচিয়ে রাখো। আমি তোমার পূর্ণ প্লেটেড বাপি বান্দা। আমার চাওয়া পাওয়াগুলো একটু সুনজরে দেখো। নির্বিঘ্নে বাসর সম্পন্ন হওয়ার ব্যাপারটা আপাতত বিশেষ নজরে দেখার অনুরোধ তুলল। আমি আবার বেশি লোভী নই তো, তাই সীমিত ইচ্ছেগুলোই জানালাম, বাকিটা তোমার মর্জি।
পাশে থাকা আশিয়ান সবটা শুনে বহু কষ্টে হাসি আটকে রাখলো। এক পলক গল্পে ব্যস্ত প্রিমা এবং ফারজানার দিকে তাকিয়ে এরপর ইস্তিরাজের কানে ফিসফিসিয়ে বলল, তোর জব ও নমুনা দেখে ফেরেস্তারা লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে ফর শিওর। আমি হলফ করে বলতে পারি শয়তানরা তোর থেকে 70 হাত দূরে থাকে, কারণ ওরা জানে তুই তাদের গ্রেটেস্ট অল্টারনেটিভ। কথাটা শুনে মুখ কালো হয়ে আসে ইস্তিরাজের, দুঃখী স্বরে বলে, জীবনের বদনায় 1 কেজি দুঃখ, 2 কেজি অপমান আর 3 কেজি বেজ্জতি ছাড়া আর কোনো প্রাপ্তি নেই। আশিয়ান হাসি চাপিয়ে রেখে পুনরায় বলল, বেদনে হিটস ডিফারেন্ট। অল্প সময়ের ব্যবধানে কালে ভদ্রে অনন্তকালের মতো মনে হয়। তারজিয়ানের ক্ষেত্রেও ব্যাপারটা তেমন হয়েছে। ইস্তিরাজের ঘর থেকে এক দৌড়ে সোজা নিজের কটেজের বারান্দায় এসেছে। এমনভাবে পূর্বে কখনো দৌড়িয়েছে বলে মনে পড়ল না তার। বারান্দায় এসে সোফাটার এক ধাক্কায় উল্টে ফেলে আড়ালে থাকা মেহেরিমাকে থাবা মেরে বুকের খাঁচায় বন্দি করে তারজিয়ান। আচমকা এমন হওয়াতে ঘুমে বিভোর মেহেরিমা আতঙ্কিত হয়ে পড়ে, কেঁপে উঠে ভীত সন্ত্রস্ত চড়ুই পাখির মতো। বিষয়টা আন্দাজ করতে পেরে হাঁপানো কণ্ঠে তারজিয়ান বলে, বৌজান, ও বৌজান, ভয় পাচ্ছিস কেন শোনা? দীর্ঘ সময় কান্না করার ফলে মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছিল মেহেরিমার। উঠে দাঁড়ানোর শক্তি হচ্ছিল না বিধায় ফ্লোরে গুটিসুটি মেরে ঘুমিয়েছিল। আচমকা আধো ঘুমন্ত অবস্থায় তারজিয়ানের হাঁক ডাকের ফলে অসুস্থতা ঘিরে ধরে তাকে। পুরো শরীর অনবরত কাঁপতে থাকে। অল্প সময়ের জন্য শ্বাস নিতেও বেগ পোহাতে হয়। তবে অভিযোগ করার বদলে তারজিয়ানের বুকে মাথা রেখে তার বাহুতে সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে রাগে দুঃখে কান্না করে ফেলে বেচারি। তারজিয়ান তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরি স্বরে বলে, উস, কাঁদে না মেহু। সরি শোনা, আর একটু বকবো না তোকে, বড্ড বেশি অভিমান হয়েছে। মেহেরিমা কথা বলে না। তারজিয়ানের টি শার্ট খামচে ধরে হু হু করে কেঁদে ওঠে। তারজিয়ান অস্থির হয়ে পড়ে। মেহেরিমার শারীরিক অবনতি টের পেয়ে দ্রুত তাকে ঘরে নিয়ে যায়। বিছানায় শুয়ে দিয়ে ঝটপট এক গ্লাস গ্লুকোজ বানিয়ে আনে। মেহেরিমার মুখ ফিরিয়ে নিলে তারজিয়ান জোরপূর্বক সবটুকু পান করায়, অতঃপর বুকের সাথে চড়ুই পাখির মতো নরম শরীরটা জড়িয়ে নিয়ে প্রশান্তির শ্বাস ফেলে। মেহেরিমা দুর্বল হাতে বাধা দিলেও তারজিয়ান মানতে নারাজ। কয়েককাল পর মেহেরিমা ছোটাছুটি বন্ধ হতেই তারজিয়ান গম্ভীর স্বরে বলে, এখানে লুকিয়ে বসেছিলি কেন? মেহেরিমা ভাঙ্গা স্বরে জবাব দেয়, লুকাতে যাব কোন দুঃখে? আপনার থেকে পালিয়ে নিস্তার পাবো আমি? আমার মতিভ্রম হয়নি যে ব্যর্থ চেষ্টা করতে যাব। মেহেরিমার কণ্ঠে ঝরে পড়ছে অভিমান। নাকের জোগার কান্নার ফলে লাল টুকটুকে হয়ে আছে। মুখের সর্বত্র গোলাপি আভা বিদ্যমান। রাগের চোটে ফোঁস করছে রীতিমতো। তারজিয়ান মুগ্ধ চোখে চেয়ে আনমনে বলে, ঠিক বলেছিস। মেহেরিমার নিকট অসহ্য ঠেকে সেই স্বীকারোক্তি। চওড়া মেজাজে বলে, আমি তো আপনার হাতের পুতুল। ঠিক না বললে কখন আছাড় মেরে টুকরো টুকরো করে দিবেন তার নিশ্চয়তা আছে। জানের ভয় হলেও তো সঠিকটা বলতে হবে। মেহেরিমার তাচ্ছিল্য ভরা মন্তব্য শুনে তারজিয়ান ঘর থেকে বেরিয়ে আসে। প্রশ্নবোধক চোখে চেয়ে বলে, কি বললি? জানের ভয়? আমার উপস্থিতি তোর জন্য হুমকি স্বরূপ? মেহেরিমা নাকের পাতা ফুলিয়ে বলে, বলার কিছুই নেই তাজ, সত্য সবসময় তেতো হয়। প্লিজ এখন ভিকটিম কার্ড প্লে করবেন না। আমি জানি আপনি আমার ভালোর জন্য সব করেন, আপনি মহান, কিন্তু কখনো এটা ভেবে দেখেছেন আমি কি চাই, আমার কি ইচ্ছে? তারজিয়ান হাতের বাঁধন আগলা করে উঠে বসে। সরাসরি মেহেরিমার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলে, তুই কি বলছিস? তুই জানিস? মেহেরিমা নিজেও তরাত করে উঠে তারজিয়ানের মুখোমুখি বসে রক্তাভ চোখে চেয়ে কম্পিত স্বরে বলল, আলবাত জানি, আমি কোনো ছোট বাচ্চা নই তাজ। আমি একজন অ্যাডাল্ট পারসন। নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার মতো অধিকার আমারও আছে। আপনার রেস্ট্রিকশন মেনে সবসময় নিজের শখ আহ্লাদ ত্যাগ করতে পারবো না আমি। ফর গডস সেক আমাকে একটু শ্বাস নিতে দিন। আপনার পাগলামি দিনকে দিন সীমানা অতিক্রম করে যাচ্ছে। আমি জাস্ট হাঁপিয়ে উঠছি। তারজিয়ান অপলক চোখে চেয়ে দেখলো তার প্রিয়তমার বিরক্তি প্রকাশ। এবার কেন যেন রাগলো না। ভীষণ শান্ত চোখে চেয়ে বলল, মুক্তি চাইছিস? মেহেরিমা চমকে গেল আচমকা। বিস্মিত দৃষ্টি ফেলে হড়বড়িয়ে বলল, ফালতু কথা বলবেন না একদম। আমি এমন কিছুই মিন করিনি। আমি বলেছি একটু নর্মাল আচরণ করতে। সব বিষয়ে এক্সট্রিম পজিটিভনেস আমার ভালো লাগে না।
খুঁটিনাটি বিষয়ে অনধিকার চর্চা করাটা আমার পছন্দ নয়। তবুও মেনে নিচ্ছি, মানিয়ে নিচ্ছি। আপনার সব সিদ্ধান্ত শিরোধার্য, কিন্তু আমার চাওয়া পাওয়া মূল্যহীন। এই ব্যাপারটা আমি মানতে পারছি না। তারজিয়ান এবারও রিয়াক্ট করলো না, শীতল স্বরে কেবল শুধালো। আমার চাইতেও আমার ঔরস জাতের অস্তিত্বর গুরুত্ব বেশি। মেহেরিমা যেন রাগে হুঁশ খুইয়েছে। তারজিয়ানের কথাটা শোনা মাত্রই তেতে উঠে বলে, একদম ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না। আপনি খুব ভালো মতো জানেন উত্তর। তবে এই মুহূর্তে আমার প্রায়োরিটি লিস্টে আপনার অস্তিত্বের অবস্থান শীর্ষে। তারজিয়ান আচমকা হেসে ফেলল। শেষাক্ত হাসিটা মেহেরিমার বুকে ঝড় তুলল। তারজিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বুঝতে ভুল হয়েছে বুঝলি। বড় মানুষ তো, এজন্য বেশি বুঝে ফেলেছি। তোর মতামতকে অগ্রাহ্য করাটা আসলেই উচিত হয়নি। ক্ষমা করে দিস কেমন? খানিকটা থেমে নির্জীব চোখে চেয়ে আবারও বলল, তোর ক্ষোভের পাল্লা হালকা করা যাক। কথাটা বলে এক মুহূর্তে অপেক্ষা করলো না তাজ। হাত বাড়িয়ে বেড সাইড ল্যাম্পটা বন্ধ করে নিজের ভুল শুধরে নিতে তৎপর হয়ে উঠল। হতবিলম্ব মেহেরিমা টের পেল তারজিয়ানের স্পর্শে কোনো উন্মাদনা নেই, নেই কোনো ভালোবাসা। যা আছে তা কেবলই উপেক্ষিত শীতলতা। তার প্রত্যেকটা স্পর্শ স্পষ্ট জানান দিচ্ছিল প্রবল দায়িত্ববোধের। ঘন্টা দুয়েক পর তারজিয়ান যখন তাকে ছেড়ে উঠে গেল, তখন মেহেরিমা আনমনে বলে উঠল, সংসার বাঁচাতে গিয়ে আপনাকে হারিয়ে ফেললাম না তো? সন্ধ্যা লগ্ন প্রহর। পাশাপাশি জায়নামাজে দাঁড়িয়ে সালাত আদায় করছিল ফারজানা এবং ইসরাজ। শেষ রাকাতে সালাম ফেরাতেই ফারজানার স্নিগ্ধ মুখটা দেখে প্রশান্তিতে ছেয়ে যায় রাজের অন্তর্কণ। ফারজানা তখন মোনাজাতে মগ্ন ছিল। ইসরাজ জায়নামাজ গুটিয়ে সাইডে রেখে ফ্লোরে বসে থাকা ক্লান্তিহীন চোখে অপলকভাবে চেয়ে দেখে তার প্রিয়তমাকে। ফারজানার মোনাজাত শেষ হতেই ইস্তিরাজ বাচ্চাদের মতো ফারজানার কোল দখল করে শুয়ে পড়ে। ফারজানা দোয়া পড়ে ইস্তিরাজের মাথায় ফু দিয়ে দেয়, অতঃপর শান্ত কণ্ঠে বলে, কি হয়েছে জনাবের? ইস্তিরাজ বলিষ্ঠ হাতে পেঁচিয়ে ধরে ফারজানার কোমর, অতঃপর তার উদরে মুখ গুজে দিয়ে অস্পষ্ট সুরে বলে, আমায় ভীষণ বিশ্বাস করেন তাই না? ইস্তিরাজের কাণ্ডে প্রথমে একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল ফারজানা, তবে পরবর্তী প্রশ্নে তার ভ্রুদয় কুঞ্চিত হয়। ইস্তিরাজের কাঁধে হাত রেখে বলে, জি, হঠাৎ এই প্রশ্ন? ইস্তিরাজ খানিকটা থেমে স্লান স্বরে শুধালো, যদি কখনো জানতে পারেন যেই হাত আপনি ভরসার সহিত আঁকড়ে ধরেছেন সেই হাত কলুষিত, তখন কি করবেন আপনি? ফারজানা ভেতরে ভেতরে ঘাবড়ে গেলেও নিজেকে শান্ত করে ইস্তিরাজের বাহুতে হাত রেখে বলল, এই হাজারো মালিকের মন কতটা স্বচ্ছ সেটা আমার অজানা নয়। আমি কারণ শুনবো, গল্প জানবো, অতঃপর না হয় সিদ্ধান্ত নিব। ইস্তিরাজ হতবাক হয়ে ফারজানার কোমর ছেড়ে তার চোখের দিকে তাকালো। ফারজানার স্বচ্ছ, নির্মল এবং কোমল দৃষ্টি দেখে ইস্তিরাজের বুক কেঁপে উঠল। লম্বা একটা শ্বাস টেনে বলল, আমার ভয় করছে। ভুল বুঝবেন না তো যদি ভেঙে পড়েন? আপনার চোখে এতদিন শিরোনামহীন অনুভূতি দেখেছি, ওই চোখ জোড়ায় আতঙ্ক দেখার সাধ্য আমার নেই। ফারজানা তার দিকে ঝুঁকে কপালে আলতো করে চুম্বন এঁকে দিয়ে বলল, ঝটপট বলে ফেলুন। মনে করুন আপনার সামনে বিচারক নয়, বরং আপনার পক্ষের উকিল বসে আছে। ইস্তিরাজ উঠে বসল। ফারজানার চোখে চোখ রেখে নোংরা অতীতের ভয়ঙ্কর বর্ণনা দেওয়া অসম্ভব প্রায়। ফারজানার পাশে বসে বেডের সাথে হেলান দিয়ে ইস্তিরাজ বলতে শুরু করল, আমার আম্মা ছিলেন শ্যাম স্নিগ্ধা। রঙের দিক দিয়ে শ্যামলা হলেও তিনি ছিলেন অপূর্ব সৌন্দর্যের অধিকারিণী। তবে এই রূপই ওনার জন্য কালো হয়ে দাঁড়ায়। দীর্ঘ 19 বছরের সংসারের বাবা নামক প্রাণীটা একটু সম্মান কিংবা ভালোবাসা দেয়নি আমার মাকে, কেবল নিজের চাহিদার স্বার্থে ব্যবহার করে গেছে। কথাগুলো বলতে গিয়ে ইস্তিরাজ এলোমেলো হয়ে যায়। তার কণ্ঠে প্রতীয়মান হয় কম্পন, জড়িয়ে আসে কথা। সবটা বুঝতে পেরে ফারজানা তাকে সামলে ওঠার জন্য খানিকক্ষণ সময় দেয়। নিজে উঠে গিয়ে ঘরের লাইট বন্ধ করে। টেবিলের উপর থাকা ক্যান্ডেল হোল্ডারে পরপর 6টা ক্যান্ডেল জ্বালাতেই ঘরটা মোহনীয় আলোয় আলোকিত হয়ে ওঠে। থম মেরে বসে থাকা ইসরাজের পানে একবার তাকিয়ে এক গ্লাস পানি এনে তার সামনে ধরে। ইসরাজ বাক্য ব্যয় না করে এক নিমিষে পুরোটা সাবার করে। ফারজানা তার পাশে বসে তার বাহুতে মাথা রেখে এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, আমি আছি তো।
ইসরাজের বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। স্লান হেসে ফারজানার হাতের পৃষ্ঠে মৃদু চুম্বন এঁকে দিয়ে পুনরায় বলে, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। অনাকাঙ্ক্ষিত সম্বোধনে ফারজানা চমকালো ভীষণ, তবে মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ করলো না। দম ফেলে ইসরাজ পুনরায় বলতে শুরু করলো, আমার আম্মা ছিলেন ধনাঢ্য পরিবারের সন্তান, তবে কায়রং কিছুটা চাপা হওয়া সুপাত্রের সন্তান মিলছিল না। মিললেও নানাজনের কাউকে পছন্দ হচ্ছিল না। আমার লোভী দাদামশাই এই সুযোগ লুফে নিতে ভুল করেননি। তার বিলেত ফেরত সুদর্শন ছেলের জন্য প্রস্তাব রাখেন নানাজনের কাছে। বাবা দেখতে রাজপুত্রের মতো ছিলেন, তার উপর পেশায় ছিলেন ডক্টর। সব মিলিয়ে নানাজানের ভীষণ পছন্দ হয় ওনাকে। নিজের একমাত্র মেয়েকে অজান্তেই তুলে দেন এক নরপশুর হাতে। এতটুকু বলে সামান্য থামলো ইসরাজ। ফারজানা মাথাটা বুকের সাথে মিশিয়ে নিয়ে পুনরায় বলতে শুরু করলো, আমার বিয়ের সময় দাদামশাই যৌতুক হিসেবে অর্ধেক সম্পত্তি লিখে নিয়েছিলেন বাবার নামে। নানাজান বিশেষ আপত্তি করেননি, কারণ উনি ভাবতেন বাবা একজন দায়িত্ববান পুরুষ। নানার এই ধারণা পাল্টে যায় যখন উনি জানতে পারেন আমার আম্মা বিয়ের প্রথম রাতেই তার স্বামী নামক আসামির দ্বারা অত্যাচারিত হয়েছেন। আমার অবস্থা শুনে ছুটে আসেন নানাজান। বিচার সভা বসে। আমার লজ্জায় সেই আসরে উপস্থিত হননি। বাবা নামক ব্যক্তিরা ছেলের আশ্রয় নিয়ে নানান বানোয়াট কথা বলে পার পেয়ে যায় সেবার। দাদামশাইয়ের চতুরতা তাকে সেই যাত্রায় বাঁচিয়ে দেয়। তবে তাদের আপোষের পিছনের কারণটা ছিল বড্ড ভয়াবহ। নানাজনের সম্পত্তির উইল ছিল কিছুটা অদ্ভুত। সেখানে উল্লেখ ছিল যদি উনি কাউকে সম্পত্তি লিখে দেওয়ার পূর্বে মৃত্যুবরণ করেন তবে সম্পূর্ণ অর্থ সম্পদ ফান্ডে চলে যাবে। আমার মাধ্যমে বাকি অর্ধেক সম্পদ হাতিয়ে নেওয়ার তাগিদে তারা নানাজানকে আশ্বস্ত করে। এরপর আমার জীবনে কিছুটা স্বাভাবিক দিন পার হয়। স্বামীর ভালোবাসা কিংবা যত্ন না থাকলেও মারামারি অথবা গালিগালাজের সম্মুখীন হতে হয়নি ওনাকে। বাবা ছিলেন ভবঘুরে, ডাক্তারি ডিগ্রি অর্জন করলেও পেশা হিসেবে সেটা গ্রহণ করেননি। সংসারের প্রতি মোহমায়া ভুলে নিজের মতো দিন দুনিয়ায় ঘুরে বেড়াতেন তিনি। আর শ্বশুরবাড়ির যাতা করে পিষ্ট হতো আমার আম্মা। নিয়তিবোধহয় একটু সদয় হয়েছিল। বিয়ের 3 বছরের মাথায় আমার জন্ম হয়। চৌধুরী বাড়ির প্রথম প্রদীপ ছিলাম বলে বেশ খাতির যত্ন পেতাম। আম্মাকেও কাজের মহিলা থেকে পদোন্নতি দেওয়া হয়েছিল। তবে আমার জন্মের পর বাবার মাঝে বিশেষ কোনো পরিবর্তন না আসলেও কিছুটা দায়িত্ববান হয়েছিলেন তিনি। আফসোস কোথায় জানো, আমার মুখ তাকিয়ে হলেও আমার মাকে তিল পরিমাণ সম্মান কিংবা ভালোবাসা উনি দিতে পারেননি। ইসরাজের গলার স্বর ভারী শোনায়। ফারজানার 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে বলে, বেশি কষ্ট হলে বাকিটুকু থাক, পরবর্তীতে না হয় আবার শোনাবেন। ইসরাজ তাকে কোলের উপর বসিয়ে কাঁধে মুখ ডুবিয়ে বলে, মানুষ ভাবে আমি ভীষণ স্ট্রং, কিন্তু আদতে আমি একজন উইক হার্টেড পার্সন। বহু কষ্টে নিজেকে প্রস্তুত করেছি। আজ বলতে না পারলে জীবনের কখনোই সত্য কনফেস করতে পারবো কিনা জানা নেই। আমি জানি আমার ভঙ্গুর অবস্থা তোমায় কষ্ট দিচ্ছে, তবে এই কথাগুলো কারোর সাথে শেয়ার করতে না পারার ব্যর্থতায় আমি রোজ কুমড়ে মরি। আজকে আমার থামিও না প্লিজ। এই জঘন্য যন্ত্রণার দায়ভার বইতে বইতে আমি ক্লান্ত। এবার সবটা তোমার নিকট হস্তান্তর করে আমি অবসর নেব। ফারজানা স্পষ্ট টের পায় ইসরাজের উন্মাদনা। দম আটকে আসে তার। এই প্রাণোচ্ছল লোকটা একদম দগদগে ঘা বয়ে বেড়াচ্ছে সেটা আন্দাজও করতে পারেনি ফারজানা। ইসরাজের মাথার পেছনে হাত বুলিয়ে দিয়ে ফারজানা ধীর কণ্ঠে বলে, আমি শুনছি। ইসরাজ কয়েকটা শুকনো ঢোক গিলে বলতে শুরু করলো, আমার বয়স আনুমানিক যখন 10 মাস, তখন নারাজান গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। বলা চলে এক প্রকার মৃত্যুসজ্জায় ছিলেন তিনি। আম্মা খবর পেয়ে ছুটে যেতে চান, কিন্তু ওনাকে আটকে দেওয়া হয়। শর্তস্বরূপ বলা হয় যদি আম্মা বাকি অর্ধেক সম্পত্তি নিজের নামে ট্রান্সফার করতে না পারেন তবে আব্বার সংসারে মায়া ওনাকে ত্যাগ করতে হবে। আম্মা প্রথমে রাজি হননি। ফলস্বরূপ আমার দাদিজানের নিকৃষ্ট নির্যাতনের শিকার হন। বাবার মুখের দিকে চেয়েছিলেন মুক্তির আশায়, কিন্তু উনি কোনো পদক্ষেপ নেননি। উল্টে আমাকে কোলে তুলে ঘরে এসে ঘুমের জগতে বিভোর হয়ে যান। নানান পারিপার্শ্বিকতা চিন্তা করে আম্মা বাধ্য হয়ে রাজি হন। দুর্বল শরীরে কঠোর মার কতক্ষণ সহ্য করা যায়। দিন 3 পর ক্ষতবিক্ষত শরীরটা নিয়ে আম্মা ছুটে যান নানাজানের কাছে। আমার নানাজান ছিলেন ধূর্ত মানুষ। সমাজে বিদ্যমান সম্মানের কথা ভেবে মেয়ের গায়ে ডিভোর্সের তকমা লাগাতে না দিলেও মেয়েকে দূর থেকেই শেপ রেখেছিলেন তিনি। তবে সেদিনকার মায়ের দাগগুলো দেখে নিজের ভুলটা স্পষ্টভাবে বুঝেছিলেন। আমার থেকে সবটা শুনে নানাজান বাকি সম্পত্তি রাতারাতি আমার নামে লিখে দেন।
এবং শর্ত দেন যে আমার ভবিষ্যৎ সন্তান ছাড়া এই সম্পদের মালিকানা কেউই পাবে না। এমন অদ্ভুত উইল শুনে আমার বংশের লোকজন মেজাজ ক্ষিপ্ত হয়, তবে তারা ধৈর্য হারায়নি। তাদের ধারণা ছিল আমি সাবালক হওয়া মাত্রই বিয়ে দিয়ে এই উইলের ঝামেলা মিটিয়ে নেবেন। তবে সকলের একটা চাপা ক্ষোভ থেকে গিয়েছিলেন আমার মায়ের প্রতি। সকলেই অদ্ভুতভাবে আমাকে একঘরে করে দেয়। আমার মনোবল হারানোর বদলে ভীষণ খুশি হয়েছিল তাতে। এর মধ্যেই শোনা যায় দুঃসংবাদ, আমার নানাজান ইন্তেকাল করেন। আম্মা ভীষণভাবে ভেঙে পড়েন এই ঘটনায়। তবে সময় সব কিছু ভুলিয়ে দেয়। দিন পেরোতে থাকে, বাড়তে থাকে চৌধুরী বংশের কালো টাকার পাহাড়। তারা প্রত্যেকে নানান ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল। আমাদের পরিবার জয়েন্ট ফ্যামিলি, সকলে একত্রে বসবাস করত। মজার বিষয় হলো সময় পরিবর্তনের সাথে সাথে আমার আম্মা আরও বেশি অবহেলিত হতে থাকে। দাসীর থেকেও জঘন্যভাবে ট্রিট করা হতো ওনাকে। আমার বয়স যখন 7 বছর তখন আমাকে বোর্ডিং স্কুলে দেওয়া হয়। ফলস্বরূপ আম্মা একা হয়ে পড়ে। এই সময় সুযোগ নিয়ে আমার আম্মার উপর নির্দয়ভাবে নির্যাতন চালানো হতো। আমি বাসায় গেলেও আম্মা এসব কখনো শেয়ার করতেন না, উল্টে নীরবে সয়ে যেতেন সব কিছু। ভাবতেন একদিন বাবা মুখ ফিরিয়ে তাকাবে, একটু হলেও ওনাকে ভালোবাসবে। তবে সেসব কিছু দিবার স্বপ্ন হয়ে থেকে যায়। আমার বয়স যখন 12 বছর তখন আমার দাদি মারা যায়। আমার উপর অত্যাচার করার মতো একটা মানুষ কমে। তবে বাবা ভীষণ ভায়োলেন্ট হয়ে ওঠেন। তিনি আম্মাকে দোষারোপ করতেন, বলতেন আম্মার অবহেলার জন্য দাদি ছেড়ে গেছে। আব্বা সরব কণ্ঠে প্রতিবাদ করলেও সেসবে কর্ণপাত করেননি বাবা। এই ঘটনার পর ওনাদের মাঝে দূরত্ব বাড়ে। আগে মাস অন্তর বাসে ফিরলেও এরপর থেকে বছরের বছর বাইরে থাকেন। আম্মা হাল ছেড়ে দিয়েছেন, অভ্যস্ত হয়ে উঠেছিলেন অবজ্ঞার জীবনে। সময় পেরিয়ে যায় তার আপন গতিতে। আমি স্পষ্ট বুঝতাম আমার অবস্থা, তাই নিজের বাড়ির মানুষগুলোর প্রতি অগাধ ক্ষোভ জন্মে আমার মনে। আমার হৃদয় বিদায়ক কথা, শরীরে কালশিটে দাগ, সব কিছু আমার ভেতরটা পুড়িয়ে ছাড়খাড় করে দিত। কিন্তু ওই সময় আমার করার কিছুই ছিল না। পরিবারের বিরুদ্ধে যাওয়ার সাহস কিংবা রাজ্য ত্যাগ করার সক্ষমতা ছিল না বলেই আজ আমি এতিম। ফারজানা তার কাঁধে উষ্ণ নোনা পানির আভাস টের পায়। বুকটা মোচড়ে উঠে তার। অবহেলা আর অবজ্ঞার দহন কতটা ভয়াবহ সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইসরাজের পিঠে হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলে, জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টা বিষয় সৃষ্টিকর্তার হাতে থাকে। আপনি কিংবা আমি হাজার চেষ্টা করেও নিয়তির লিখন খণ্ডাতে পারবো না। প্লিজ নিজেকে দোষারোপ করবেন না। ইসরাজ উত্তর দিল না। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল। লম্বা শ্বাস ফেলে পুনরায় বলতে শুরু করলো, ঈদের দিন ছিল সেদিন, বাসায় ভর্তি মেহমান। তবে আমি ছিলাম বাইরে, ঈদের আনন্দ উপভোগে ব্যস্ত ছিলাম। তবে আসন্ন সংখ্যাটা আজ করতে পারিনি। ঈদ পবিত্র একটি উৎসব, অথচ এই সুদিনে ঘটে যায় এক অশুভ ঘটনা। যথারীতি আমার নিকৃষ্ট পিতা সেখানে ছিলেন, তবে তিনি নিজের স্ত্রীর সম্মান বাঁচাতে পারেননি। আমার বড় ফুপুর হাজব্যান্ডের কুনজর পড়েছিল আমার আম্মার উপর। ফলস্বরূপ তিনি নিজ বাড়িতে নিজের ঘরের মানুষ তারা কলঙ্কিত হন। আম্মা অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কেউ গ্রাহ্য করেনি। উল্টে তারা আমাকেই দোষারোপ করে, আমাকে জঘন্যভাবে মারধর করে আমার ফুপু। এক জীবনে হাজার লাঞ্ছনা, অপমান, অবজ্ঞা সহ্য করা মানুষটা নিজের সম্ভ্রম হানির যন্ত্রণা সহ্য করতে পারেননি। মারার পর ড্রয়িং রুমে ফেলে রাখা হয় আমাকে। কেউ আসেনি তার কাছে। আম্মা সারাটা রাত আর্তনাদ করেছে, জ্বরে কাতরেছে। তবে শেষ মুহূর্তে বোধহয় সৃষ্টিকর্তার একটু দয়া হয়েছিল। আমার আম্মাকে খুব বেশি কষ্ট উনি দেননি। পরদিন সকালে আমার আম্মার একতরফা সংসারের সমস্ত দায়িত্ব শেষ হয় এবং মুক্তি মেলেছিল তরে। জালে স্থির তকমাটা মুছে যায়, সাদা কাফনে মোড়ানো হয় তার অবিচল দেহ। ডক্টরের রিপোর্ট অনুযায়ী জানা যায় অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় তার। খবরটা আমার কানে পৌঁছানো মাত্র উন্মাদের মতো উপস্থিত হই বাড়িতে। তবে ততক্ষণ আমার আম্মা এই দুনিয়ার মুহূর্তে এক করে হারিয়ে গেছে বহু দূরে। আমি যখন স্তব্ধ মূর্তির ন্যায় আমার আম্মার খাটিয়ার পাশে বসেছিলাম, তখন বাড়ির সদস্যরা ব্যস্ত ছিল ভৎসনা শোনাতে। আমার বড় ফুপু এবং তার স্বামী তখন ভিকটিম সাজতে ব্যস্ত। তবে সমস্ত সত্য শোনার পর আমি নিজেকে সামলাতে পারিনি। পশু কুরবানির করার জন্য বেশ কিছু ধারালো অস্ত্র রাখা ছিল ডাইনিং টেবিলের উপর। সেখান থেকে একটা তুলে নিয়ে গিয়ে
পরপর 2টা কোপ বসিয়েছিলাম ওই নরপশুর বুকে। ফুপু তাকে ধরতে আসলে এক কোপে তার হাতের কবজি আলাদা করে ফেলি। দুজনকেই পরপর কয়েকটা আঘাত করে মৃত্যুর ঘাটে নামিয়ে দিই। সকলে বহু চেষ্টা করেছিল থামানোর, কিন্তু সম্ভব হয়নি। আমি বাড়ির একমাত্র প্রদীপ হয় দাদার বেশ আদরে ছিলাম। তিনি চাননি আমি মার্ডার কেসে ফেঁসে যাই। ফলস্বরূপ ভীষণ তাড়াহুড়ো করে আমায় লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। তাদের মৃত্যু এখনও অমীমাংসিত কেস, আর আমি ফেরার আসামি। কথাটা শেষ হতেই ইসরাজ থেমে যায়। খানিকটা সময় পেরোলেও ফারজানার সাড়া না পেয়ে তাকে নিজের সম্মুখে নিয়ে আসে। অনুভব করে মেয়েটা কেমন যেন নিস্তেজ হয়ে আছে। ইসরাজ তাকে কাঁধ ঝাঁকিয়ে ডাকলে ফারজানা সম্মিত স্বরে শুধায়, আম্মাকে কেন ভালোবাসেননি উনি? একসাথে থাকলে পশুর প্রতিও তো মায়া জন্মায়। আম্মা তো ওনার অর্ধাঙ্গিনী ছিল, তাহলে? ইসরাজ স্লান হেসে বলে, তাদের মৃত্যু এখনও অমীমাংসিত কেস, আর আমি ফেরারি আসামি। শুনেছিলাম বাবা অন্য কাউকে পছন্দ করত, ইভেন ভীষণ রকমের ভালোবাসত। তবে দাদামশাই নিজের স্বার্থ বিবেচনা করতে গিয়ে তাকে বাধ্য করে নিজের প্রথম প্রেমকে ভুলে যেতে আবার নাকচ করে। বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে দাদামশাই সেই মহিলাকে তুলে এনে নৃশংসভাবে খুন করে এবং গুম করে ফেলে। ওই মহিলাকে কোথায় কবরস্থ করা হয়েছে এই সত্যটা জানার জন্য আব্বা বাধ্য হয়ে আমাকে বিয়ে করে এবং বংশের প্রদীপ এনে দেয়। লোকমুখে শুনেছি বাবা সেই কবরের কাছে টিনের ঘর তুলে সপ্তাহ, মাস কিংবা বছরখানেক সময় থাকতেন। ফারজানা শিউরে উঠে বলে, কি আশ্চর্যের বিষয়, তাই না? আম্মা ওনার স্ত্রী হওয়া সত্ত্বেও ওনার ভালোবাসা পেল না, অথচ ওই নারী প্রেমিকা হওয়ার পরও আব্বার সমগ্র হৃদয় জুড়ে কেবল তারই বসবাস ছিল। ইসরাজ তাচ্ছিল্য হেসে বলে। এটার জন্য বাবাকে বিরাট মূল্য চুকাতে হয়েছে। ফারজানা চোখ তুলে অবাক কণ্ঠে শুধায়। কিসের মূল্য? ইসরাজ অনুভূতিহীন কণ্ঠে বলে, আমার মৃত্যুর পর বাবার সাথে একটা বারও কথা বলিনি আমি। ইভেন ওনার মৃত্যুর আগেও আমার মাঝে কোনো প্রকার কোনো বাক্য বিনিময় হয়নি। উনি ভীষণ অনুতপ্ত ছিলেন। মৃত্যুশয্যায় থাকার সময় নানানভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু আমি রেসপন্স করিনি। ওনার শেষ চাওয়া ছিল আমি যেন ওনার দাফন কাজে অংশগ্রহণ করি, অথচ আমি দেশেই যাইনি। ওনার মুখটা শেষবারের মতো দর্শন করিনি। আমার কাঁধে ওনার লাশের খাটিয়া ওঠেনি। অবহেলায় দহন কতটা নির্মম সেটা একটু হলেও অনুভব করিয়েছি আমি ওনাকে। ফারজানা হতভম্ব চোখে দেখে তার পাষাণ পুরুষকে। কতটা ঘৃণা জমলে মানুষ এতটা আতত হয় সেটা স্পষ্ট টের পেল ফারজানা। ইসরাজের চোখে মুখে লেপ্টে থাকা বিষণ্ণতা জানান দিচ্ছে তার ভেতরের চলমান তাণ্ডব নীলার। ফারজানার কোনো কিছু না ভেবে ইসরাজের গ্রীবা দেশে হাত রেখে কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে ধীর স্বরে বলে, তাদের কর্মের তুলনায় আপনার প্রদানকৃত শাস্তি অতি নগণ্য। আমি আপনাকে একদমই ভুল বুঝি না, উল্টো আমার গর্ব হচ্ছে আপনার উপর। ফারজানার স্বীকারোক্তিতে ইসরাজের বুকের উপর থেকে দুশ্চিন্তার পাহাড়টা সরে যায়। নিজেও ফারজানার গালের দুপাশে হাত রেখে শান্ত স্বরে বলে, ভালোবাসি। ফারজানা কেঁপে উঠে কিঞ্চিত প্রতিউত্তর করতে পারে না। ওদিকে ইসরাজের নেশাতুর দৃষ্টি আটকে যায় ফারজানার কম্পনরত অধরে। ইঞ্চি খানেক দূরত্ব ঘুচিয়ে ইসরাজ আলতো করে আঁকড়ে ধরে তার প্রিয়সীর অধরষ্ঠ। সময়ের পরিক্রমায় বাড়তে থাকা ইসরাজের উগ্র চুম্বনে তার বক্ষ স্থলে গুটিয়ে থাকা ফারজানার রীতিমতো ছটফটি ওঠে। মস্তিষ্ক শ্বাস আটকে আসার সংকেত পাঠালে মৃদু ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করে ইসরাজকে। ভ্রুক্ষেপহীন ইসরাজ নির্বাকভাবে তার প্রগাঢ় স্পর্শ লেপ্টে দিতে থাকে ফারজানার রক্তাপ ওষ্ঠে। বেচারির নিঃশ্বাস আটকে আসতে দেখে আলতো চুম্বন এঁকে দিয়ে সরে এসে স্পষ্টভাবে ঘোর লাগা কণ্ঠে ইসরাজ বলে ওঠে, তোমার লাগামহীন হৃদস্পন্দনের গতিবেগ আমার সংযমকে বাঁধন ছাড়া করে দিচ্ছে সুরঞ্জনা। আমার সমস্ত ধৈর্য ভেঙে গুড়িয়ে ধূলিসাৎ করে দিচ্ছে তোমার ওই নৈসর্গিক সৌন্দর্য। আমি নিরপেক্ষ থাকি কিভাবে? ইসরাজের তুমি সম্বোধনে ভালোবাসার আবেশে ছেয়ে যায় ফারজানার হৃদয়ে। সুযোগ বুঝে কথাটার ভাঁজে খুব সন্তপনে ফারজানার শাড়ির আঁচলটা আলগা করে ফেলে ইসরাজ। মন্তরলয়ে মুখটা নামিয়ে কাঁধের পাশে মুখ গুজে দিতেই শিউরে ওঠে ফারজানা। হাতের মুঠোয় খামচে ধরে রাজের চুলের অংশ বিশেষ। রাজ ব্যস্ত ভঙ্গিতে তাকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়।
শাহিদ ও ফারজানার চোখের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে সুবিন্যস্তভাবে শার্টের বাটন খুলতে থাকে। ফারজানা সলজ্জিত ভঙ্গিতে মুখ ফিরিয়ে নিলে ইসিরাজ হাসকি স্বরে বলে, লজ্জা পেও না জানা। ফর দ্য ফার্স্ট টাইম আই ডোন্ট ওয়ান্না গো ওয়াইল্ড, বাট ইফ ইসিরাজ বাক্য সম্পূর্ণ করার আগেই ফারজানা একটা কুশন সুরে মেরে অস্পষ্ট সুরে বলে, নির্লজ্জ প্রাণী। ইসিরাজ বাঁকা হেসে ফারজানার দিকে এগিয়ে যায়। বেচারি তার ইন্টেনশন বুঝে দূরে সরে যেতে নিলে ইসিরাজ তার উপরে আতশোয়া হয়ে বসে অতঃপর চোখে চোখ রেখে বললে, আমাদের বিবাহিত জীবনের সবচেয়ে স্মরণীয় রাতটাকে স্পয়েল করার চেষ্টা করলে আমি রাতটাকে আরও বেশি ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং বানানোর পরিকল্পনা এক্সিকিউট করব। ডোন্ট ফোর্স মি টু ডু দ্যাট হানি, ইউ ক্যান হ্যান্ডেল দ্যাট ফেস রাইট নাও। ফারজানা শিউরে উঠে রাজের কথায়। গলার পাশটায় তার আদরে আক্রমণ অনুভব করতেই মৃদু স্বরে গুঙ্গিয়ে উঠে বেচারি। সময়ের সাথে রাজের স্পর্শ গাঢ় হলে ফারজানা আফসা ভাবে বাধা প্রদানের চেষ্টা করে। বুদ্ধিমান রাজ মুহূর্তের মাঝে ধরাশায়ী করে ফেলে ফারজানাকে। অনাবৃত উদয়ে মৃদুভাবে মুখ ডুবিয়ে হালকা শ্বাস টানতেই ঠকঠক করে কেঁপে ওঠে ফারজানা। বেচারির কম্পন টের পেয়ে স্মিত হাসে ইসরাজ। রাত বৃদ্ধির সাথে সাথে গাঢ় হতে থাকে রাজের আদরে স্পর্শ। ঘায়েল ফারজানা নিভু নিভু চোখে চেয়ে থাকে তার অধৈর্য পুরুষের দিকে। শেষের রাতের দিকে ক্লান্ত ইসরাজ তার চোখের কান্নিশে বেয়ে গড়িয়ে পড়া অশ্রু মুছে দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে, নিজ অস্তিত্ব নিয়ে যদি থাকো সন্দিহান, আমার আঁখি যুগল হবে তোমার একমাত্র অভিধান। সংশয় থাকলে এই প্রণয়পূর্ণ চোখজোড়ায় প্রেম মাখা দৃষ্টিতে চোখ রাখবে। আশা করি অতটুকু যথেষ্ট তোমায় আশ্বস্ত করতে। সময় বহমান এবং জীবন চলমান। রিসোর্টে 3 দিনের ট্যুর শেষে সকলে ফিরেছে নিজেদের ব্যস্ত জীবনে। ট্যুর শেষে ফিরতেই আশিয়ান এক প্রকার ব্ল্যাকমেল করে তারজিয়ানের কাঁধে কোম্পানির দায়িত্ব সঁপে দিয়ে নিজেকে ভারমুক্ত করেছে। প্রিমার কন্ডিশন দেখে তারজিয়ানও নাকচ করতে পারেনি। নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে চৌধুরী ইন্ডাস্ট্রিতে সিইও পদে নিযুক্ত হয়েছে। কর্মব্যবস্থা এবং ব্যক্তিগত জীবনের নানাবিধ সংগ্রামের ফাঁকে সময় কিভাবে পেরিয়ে গেছে কেউই টের পায়নি। প্রিমার প্রেগনেন্সির 23 সপ্তাহ চলমান। উদরটা তুলনামূলকভাবে স্ফীত হলেও আগের তুলনায় বড্ড বেশি রোগা হয়েছে তার দেহের গঠন। প্রেগনেন্সির পুরো জার্নিতে তেমন একটা জটিলতার মুখোমুখি হতে হয়নি, তবে শেষ মুহূর্তে এসে অসুস্থতা যেন জেঁকে ধরেছে প্রিমাকে। ইদানিং একটুতেই বড্ড হাঁপিয়ে পড়ে বেচারি। মেজাজ হয়ে ওঠে তিরিক্ষি। ডক্টর বলেছেন ঘুম কম হওয়ার দরুন এসব সমস্যা হচ্ছে, তবে প্রিমার মন মানতে নারাজ। নানান প্রকার দুশ্চিন্তা তার ছোট মনে বাসা বেঁধেছে। সাধারণত সারা রাত জেগে থেকে শেষ রাতের দিকে একটু ঘুমায় প্রিমা। গতকাল কেন যেন একটুকু ঘুমাতে পারেনি। আশিয়ান তাকে ঘুমন্ত ভেবে ভোরবেলা উঠে জগিং করতে বেরিয়েছে। মহাশয় ওয়ার্ক আউট শেষে তবেই ফিরবেন। প্রিমা কিছুক্ষণ শুয়ে থাকার পর বিরক্ত হয়ে ড্রয়িং রুমের সোফায় এসে বসেছে। সাত সকালে তাকে জাগ্রত অবস্থায় দেখে আরিয়ান চৌধুরী চিন্তিত স্বরে বলেন, শরীর ঠিক আছে আম্মা? প্রিমা মলিন মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলে, বাবা। আরিয়ান চৌধুরী তার ক্লান্ত মুখশ্রী অবলোকন করে তার মাথায় হাত রেখে বলেন, সব ঠিক হয়ে যাবে আম্মা, একটু ধৈর্য রাখেন। সৃষ্টিকর্তা সহনশীলদের ভীষণ পছন্দ করেন। প্রিমার বুক ভার হয়ে আসে। বলতে পারে না হৃদয়ের জমে থাকা আশঙ্কার কথা। শুকনো ঢোক গেলে অল্প একটু সময় নিয়ে ধীরে সুস্থে বলে, জি। আরিয়ান চৌধুরী কথা বাড়ালেন না। ওনার অভিব্যক্তি চোখ জোড়া ঠিকই বুঝলো প্রিমার মনের উৎকণ্ঠা। মনে মনে ভেবে রাখলেন আশিয়ান ফিরলে তার সাথে কথা বলে নেবে। মেয়েটা তীব্র মানসিক টানাপোড়েনে ভুগছে, যেটা খুবই স্বাভাবিক, তবে এটার উপযুক্ত ব্যবস্থা না নিলে ক্রমশ দুর্বল হয়ে পড়বে প্রিমা। ওনার চিন্তার মাঝে উপস্থিত হয় ইস্তিরাজ এবং ফারজানা। প্রিমার রেগুলার চেক আপের জন্য প্রায়ই আসে তারা। ওদের স্পেস দিতে হালকা কুশলাদি বিনিময় করে আরিয়ান চৌধুরী প্রস্থান করেন। কয়েক কদম এগিয়ে এসে প্রিমার পাশের সোফায় বসতে বসতে ফারজানা বলে, চোখে মুখের এই হাল কেন তোর? রাতে ঘুমাসনি? প্রিমা ক্লান্ত স্বরে বলল, ইদানিং রাতে ঘুম কম হয়। গতকাল কেন যেন একটুও ঘুমোতে পারিনি।
উনিও জেগেছিলেন সারাটা রাত। কথাটা বলার সাথে সাথে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। ইসরাজ ততক্ষণে প্রিমার পাশের সোফায় গিয়ে বসেছে। প্রিমার কথা শুনে আচমকা তার মনটা খারাপ হয়ে গেল। একই ফার্স্ট প্রেগনেন্সি, তার উপর ট্রিপল সবটা সামলাতে বেশি হিমশিম খাচ্ছে বেচারি। তুলনামূলকভাবে একটু বেশি সাফার করতে হচ্ছে। 6 মাস পেরোনোর পর প্রিমার অবস্থা খানিকটা নাজুক হয়ে পড়ে। তখন থেকে রেগুলার চেক আপের জন্য এই অ্যাপার্টমেন্টে হাজিরা দিতে হয় ইসরাজকে, যার ফলস্বরূপ এই কয়েকটা মাসে প্রিমার সাথে সম্পর্কটা আরো গাঢ় হয়েছে তার। মেয়েটার ভঙ্গুর অবস্থা দেখলে রাজেরও খারাপ লাগে। মনের ভাবনাকে সাইডে রেখে ইসরাজ পরিবেশ হালকা করার চেষ্টা করলো। গলা খাকারি দিয়ে মজার ছলে বলল। এই যে লাড্ডু বেবি। প্রিমার ঠোঁট উল্টে সরু চোখে তাকালো ইসরাজের দিকে, অতঃপর বলল। ভালো হচ্ছে না কিন্তু। ইসরাজ হেসে ফেলল। ব্যাগ থেকে প্রেসার মাপার যন্ত্রটা বের করে বলল। তোমার মন খারাপ থাকলে আমারও ভালো লাগে না রূপাঞ্জল। আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো। লাইফে আপস অ্যান্ড ডাউন, লাইফে আপস অ্যান্ড ডাউন আসে এবং আসবে, এটা ভবিষ্যৎ। তবে ফাইট ব্যাক করতে হয়, জানতে হবে। আমি চাই আমার বাঘিনী বোন সর্বত্র বিজয় অর্জন করুক। যাই হোক, ওই হাদারামটা কই? ইসতিরাজের কথা মনোযোগ দিয়ে শুনছিল প্রিমা আর ফারজানা। লাস্টের লাইনটা শুনে ফিক করে হেসে দেয় দুজনেই। ইসতিরাজ হাসতে হাসতে প্রিমার পরীক্ষা করে দেখে স্বাভাবিকের তুলনায় প্রেশার কিছুটা বাড়তি। নিমিষেই তার হাসি ধপ করে নিভে যায়। ফারজানা আর চোখে তা লক্ষ্য করে সূক্ষ্ম চোখে তাকায়। ইসতিরাজ পরিস্থিতি সামলাতে বলে। কি নিয়ে এত টেনশন করছো রূপাঞ্জল? তুমি জানো সামান্যতম টেনশন তোমাদের অনাগত সন্তানদের উপর কতটা বাজে এফেক্ট ফেলবে? প্লিজ নিজের প্রতি একটু যত্নবান হও। ডেলিভারির আর 2 উইকস বাকি মাত্র। এই পর্যায়ে এসে ভেঙে পড়লে ক্ষতিটা আলটিমেটলি তোমারই হবে। আর্টিয়ান ভীষণ টেনশনে থাকে তোমাকে নিয়ে। ওর দুনিয়াটা তছনছ করে দিও না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড বি স্ট্রং, ওকে? প্রিমা বার কয়েক লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। ইসতিরাজের কথায় কিছুটা হলেও তার মনের জোর বাড়ে। আলাপচারিতার মাঝেই আশিয়ানের আগমন ঘটল। প্রিমা দৃষ্টিপাত করলো তার প্রিয় পুরুষের পানে। সদর দরজায় সবে পা রেখেছে শান। দেখে মনে হচ্ছে জিম শেষে শাওয়ার নিয়ে তবেই ফিরেছে। তার পরনে রয়েছে হোয়াইট কালার টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার। প্রিমা রুষ্ট চোখে তাকালো। লোকটার সৌন্দর্য দিন দিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। প্রিমার হয়েছে যত জ্বালা। সৌম্য সুদর্শন স্বামীর চিন্তায় ইনসিকিউট পার্সন হয়ে যাচ্ছে ইদানিং। প্রিমার ধ্যান ভাঙলো আশিয়ানের ডাকে। সম্মুখে দাঁড়িয়ে চিন্তিত মুখে বলছে। এত সকালে উঠেছেন যে? ঘুম হয়নি? শরীর খারাপ লাগছে? প্রিমা হৃদু রাগ দেখিয়ে ধীর স্বরে বলল। ঘুম ভেঙে গিয়েছিল, একা ঘরে একটুও ভালো লাগছিল না, তাই বাইরে এসেছি। আশিয়ান কপাল কুঁচকে বলল। আমাকে কল দেননি কেন? একটা কল দিলে এসে পড়তাম। রাতে তো একদমই ঘুমোতে পারেননি। এখনো যদি না ঘুমিয়ে বসে থাকেন তাহলে তো অসুস্থ হয়ে পড়বেন। রুমে চলুন এখনই। এতক্ষণ বসে বসে স্বামী স্ত্রীর মহব্বত দেখছিল ইস্তিরাজ, তবে এত আহ্লাদ আর সহ্য হলো না। মাঝে বাগড়া দিয়ে বলল। বন্ধু, রোমান্টিকতা দেখি চুঁয়ে চুঁয়ে পড়ছে। ব্যাপার কি মনু? ইদানিং কোন ব্র্যান্ডের হার্বাল ইউজ করছিস? এক ঝটকায় এত উন্নতি! বাহ বাহ বাহ! ইস্তিরাজের কথায় আশিয়ান কপাল কুঁচকে তাকালো। প্রিমা থতমত খেয়ে গেছে। ফারজানা লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে। আশিয়ান দাঁত চিবিয়ে চিবিয়ে বলল। চোরের মন পুলিশ পুলিশ। মস্তিষ্কে সারাক্ষণ হারবালের নাম ঘুরঘুর করছে কোন দুঃখে? মেশিনে ডিস্টারবেন্স আছে? রিপেয়ারিং দরকার? সময় করে একবার দেখা করিস। সকল ডিস্টারবেন্স একদম মূল থেকে নির্মূল করে দেব। আশিয়ানের কথায় ফাঁকা ঢোক গেল ইস্তিরাজ। মনে মনে গুটি কয়েক গালি দিয়ে জোরপূর্বক হেসে বলল। তুই দেখি সিরিয়াস হয়ে যাচ্ছিস। আই ওয়াজ জোকিং দোস্ত। আশিয়ান কথা বাড়ালো না। শূন্য দৃষ্টিতে একবার তার দিকে তাকিয়ে বলল। ওনার প্রেশার ঠিক আছে? ইস্তিরাজের হাসিটা কমে আসলো। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। প্রেশারটা একটু বাড়তি। নাস্তা সেরে একবার হসপিটাল থেকে ঘুরে আসাটা বুদ্ধিমানের কাজ হবে। খবরটা শুনে আশিয়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। পরক্ষণে কিছু একটা ভেবে নাস্তা তৈরি হতে হতে হসপিটালে যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি নিতেই প্রিমাকে নিয়ে আস্তে ধীরে রুমের দিকে যায়। ওদের প্রস্থানের পানে চেয়ে ফারজানা দাঁতে দাঁত চেপে বলে। আপনার মতো অশুভকে বিয়ে করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। মানুষ টাকা পয়সা হারায়, ঘরের চাবি হারায়, অথচ আপনি সবখানে মাথার ঘিলু আর মানিক হারিয়ে বসেন। ইসিরাজ দুঃখী স্বরে বলল। বউগো, একটু সভ্য বানিয়ে দাও না আমায়।
বউগো, একটু সভ্য বানিয়ে দাও না আমায়। হয়ে যাও আমার অ্যাসিস্ট্যান্ট। প্রতি ঘন্টায় নিয়ম করে কড়া ডোজের আদর দিলেই আমি সভ্য হয়ে উঠবো আশা করি। লজ্জায় ফারজানার মুখের আদল পাল্টে গেল। একটা মানুষ এতটা নির্লজ্জ হতে পারে তার জানা ছিল না। ফারজানা অস্পষ্ট সুরে বলে, আল্লাহ ওনাকে একটু সংযম দিন আর আমায় রেহাই দিন। ইসিরাজ সেই চাওয়া শুনে বাঁকা হাসলো আর চোখে তাকিয়ে খানিকটা খোঁচা মেরে ফারজানাকে উদ্দেশ্য করে বলল, এই যে প্রাইভেট ফার্মের মুরগি, শোনো। ইসরাজের সম্বোধন শুনে রাগে ফারজানার নাকের পাতা ফুলে উঠল। বিক্ষিপ্ত চাহনিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওহে সরকারি ফার্মের অদরকারি মোলা, বলুন কি বলিতে চান? অপমানে ইসরাজের মুখখানা থমথমে হয়ে উঠল। আশেপাশে চোখ বুলিয়ে কাউকে না দেখতে পেয়ে ফারজানার কাছ ঘেঁষে বসে মিশে অভিমান দেখিয়ে বলল, রাগ করছো কেন জানেমন? আমি তোমাকে একটু কাছে কাছে রাখার জন্য এত আয়োজন করছি। বউ যদি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয় তাহলে আমার কত সুবিধা হবে, সে খেয়াল আছে? রাজি হয়ে যাও না? ফারজানা বিরক্ত চোখে চেয়ে বলল, আপনি সুবিধা হলো আমাকে সারাক্ষণ হাতের নাগালে পাবেন। এক এক্সট্রা সুবিধা হলো মন চাইলেই যখন তখন চেপে ধরে আদর যত্ন করতে পারবেন, অথচ সম্মানের ভয়ে আমি প্রতিবাদটুকু করতে পারবো না। আপনার অসৎ উদ্দেশ্য বুঝেছি বলি রাজি হচ্ছি না। ইসরাজ ঠোঁট কামড়ে হাসলো। হাসির দমকে পুরো শরীর কেঁপে উঠল তার। ফারজানা আকস্মিক থেমে গেল। এক দৃষ্টিতে দেখতে থাকলো তার প্রিয় পুরুষটাকে। খানিকক্ষণ পর ইসরাজ হাসি থামিয়ে বলল, ওয়ার্কপ্লেসে পার্সোনাল হোমওয়ার্ক করার সুযোগ পেলে মন্দ হয় না। এনার্জি পাওয়া যাবে অনেক। কাজের ক্ষেত্রে একঘেয়েমি কাজ করবে না। মন ফুরফুরা থাকবে, মস্তিষ্ক চাঙ্গা থাকবে। ফলে সেবা দান করার সময় কোনো ভুলচুক হবে না। দিন শেষে দেশের মানুষ ভালো থাকবে এবং রাষ্ট্রের উন্নয়ন হবে। আপনি যদি আমার অফার রিজেক্ট করেন তাহলে একাধারে প্রেমদোহী, দেশদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যা দেওয়া হবে আপনাকে। ফারজানা আর সহ্য করতে না পেরে সোফা থেকে উঠে দাঁড়ালো। একটা কুসুন তুলে ইসিরাজের দিকে ছুঁড়ে মেরে বলল, অসভ্য ম্যান। ইসিরাজ ঠোঁট কামড়ে হেসে বলল, হলি ইয়েস জানেমান। অফিসে যাওয়ার জন্য সকালবেলা শাওয়ার নিয়ে বেরুলো তারজিয়ান। দ্রুত পায়ে হেঁটে আয়নার সামনে দাঁড়াতেই দেখলো প্রতিবিম্বে ভেসে উঠেছে মেহেরিমার লাস্যময়ী প্রতিচ্ছবি। সিঁদুর রাঙা লাল শাড়িতে এলোমেলো সাজে বড্ড আবেদনময়ী দেখাচ্ছে তাকে। তারজিয়ান ফাঁকা ঢোক গিলল, কিন্তু পরক্ষণেই তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। রিসোর্টের সেই ইনসিডেন্টের পর তারজিয়ান নিজেকে গুটিয়ে নিয়েছে। অবাধ্য শাসনে আটকে রাখে না সে মেহেরিমাকে। জোরাজোরি করে তার স্বাধীনতা হস্তক্ষেপ করে না। একান্ত সময়গুলোতেও তার আচরণ থাকে বড্ড শীতল। মেহেরিমা পাগল হয়ে উঠেছে তার রাগ ভাঙাতে, অথচ তারজিয়ান পাহাড়ের ন্যায় অটল। শেষমেশ হাজার ব্যর্থ চেষ্টার পর কাল রাতে তার বাচ্চা বউটা চমৎকার এক কার্ড প্লে করেছে। ইনডিরেক্টলি তাকে আকৃষ্ট করতে চেয়েছে নিজের প্রতি। এতে বিদ্যুতের গতিতে কাজ হয়েছে, তবে কঠোর তারজিয়ান তা বুঝতে দেয়নি। রাতের বেলাটা কোনো রকমে পার করলেও দিনের বেলায় পর্যাপ্ত আলোটাই যেন সর্বনাশের মূল হলো। তারজিয়ান পারল না চোখ ফেরাতে। এতদিন মুখ ফিরিয়ে রাখলেও এবার বাধ্য হলো মেহেরিমার সান্নিধ্যে যেতে। সদ্য ঘুম থেকে উঠেছে মেহেরিমা। মন মেজাজ বড্ড খারাপ তার। কতগুলো মাস হয়ে গেল অথচ তাজের কোনো পরিবর্তন নেই। স্বাধীনতার স্বাদ বড্ড তেতো ঠেকছে। ভালো চাইতে গিয়ে নিজের সর্বনাশে ডেকে এনেছে বেচারি। বিছানা থেকে নামতে নিলে আচমকা একটা পুরুষালী হাত এক ঝটকায় তাকে আগলে নিল। মেহেরিমা হুমড়ি খেয়ে পড়ল তাজের বুকে। অস্পষ্ট সুরে আর্তনাদ করে উঠলেও তারজিয়ান ছাড়ল না, উল্টো আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল নিজের সাথে। বহুদিন পর কাঙ্ক্ষিত পুরুষের সান্নিধ্য পেয়ে মেহেরিমা মোমের মতো গলে গেল। শক্ত করে জড়িয়ে ধরে ক্রন্দনরত স্বরে বলল, আম সরি তাজ। তারজিয়ান তখন উন্মাদের মতো মেহেরিমাকে নিজের করে নিতে ব্যস্ত। তার পরনের এলোমেলো শাড়িটা ততক্ষণে ঠাঁই পেয়েছে মেঝেতে। আকস্মিক মেহুর কথায় কিছু সময়ের জন্য থেমে গেল। হাঁপানো কণ্ঠে তারজিয়ান বলল, নট অ্যাকসেপ্টেড। মেহেরিমা শব্দ করে কেঁদে ফেলল। তারজিয়ানের কাঁধে মুখ গুজে বলল, আর কখনো আপনার বিরোধিতা করব না। এটাই লাস্ট টাইম। ভুল হয়ে গেছে, মাফ করে দিন প্লিজ। তারজিয়ান এক ধাক্কায় মেহেরিমাকে বিছানায় ফেলে দিয়ে তার উপর আধশোয়া হয়ে ঝাঁঝালো স্বরে বলল, কিসের সরি? কেন মাপ চাইছিস?
তোর লাইফ, সুতরাং ডিসিশন তোরই হওয়া উচিত। আমি তো সাইকো, হয়তো বেশি বুঝি, তোকে জ্বালাই। তারজিয়ানের আকস্মিক ধাক্কায় মেহেরিমা কোমরে কিঞ্চিত ব্যথা পায়। মুহূর্তের মধ্যে চোখ মুখ কুঁচকে ফেলে। তারজিয়ানের অভিমানী কথাগুলো শুনে চোখ মেলে তাকে দুপাশে মাথা নেড়ে বলে। আই ওয়াজ রং। তারজিয়ান খানিকটা শান্ত হয়, সামান্য একটু ঝুঁকে এসে মেহেরিমার কপালে কপাল ঠেকিয়ে ধীর স্বরে বলে। তুই এত অবুঝ কেন সোনা? কেন বুঝিস না নিজের ভালোটা? তুই কতটা উইক সেটা জানিস না? প্রেগনেন্সি অনেক বড় একটা দায়িত্ব, যেটার জন্য তুই একদমই প্রস্তুত না। তুই কেন ভাবিস আমি বাচ্চা চাই না? প্রত্যেকটা পুরুষ চায় নিজের ঔরসে জন্মানো একটা অস্তিত্ব, কিন্তু তোকে হারিয়ে আমার কোনো কিছুই চাই না, সেটা যতই মূল্যবান কিংবা আকাঙ্ক্ষিত হোক। মেহেরিমা বুঝলো তারজিয়ানের কথাগুলো, কিছু একটা ভেবে ভয়ও পেল। ঠোঁট জোড়া তিরতির করে কেঁপে উঠল তার। তারজিয়ান এক দৃষ্টিতে দেখছিল তার পিচ্চি বউটাকে। বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে বেচারিকে। দীর্ঘ দূরত্বে সে নিজেও হাঁপিয়ে উঠেছে। যতটুকু শাস্তি প্রাপ্য ততটুকু মেহেরিমা ভোগ করেছে। এরপর বাচ্চার প্রসঙ্গে আবদার করা কিংবা জেদ ধরার চেষ্টা করার সাহস পাবে না সে। কথাগুলো ভেবে মনে মনে হাসলো তারজিয়ান। মেহেরিমার উপর সম্পূর্ণ ভার তার উপর ছেড়ে দিয়ে তার বুকে মুখ গুজে তারজিয়ান বলল। যা তুঝে মাপ কিয়া। গানের সুর টেনে মজার ছলে বলল তাজ। ওদিকে তারজিয়ানের ভারে আতকে উঠে মেহেরিমা চাপা গলায় বলল। সরি না প্লিজ, আল্লাহ গো, দম বন্ধ হয়ে গেল আমার। তারজিয়ান ডিগবাজি খেয়ে পাশে শুয়ে মেহেরিমাকে নিজের উপর টেনে নিয়ে হাসতে হাসতে বলল। আমার ভার সইতে পারিস না, আবার আমার বাচ্চার আম্মা হতে চাস? হ্যাভ সাম শরম মেহু। মেহেরিমা জোরে শ্বাস ফেলছে। এক মুহূর্তের জন্য সত্যি ওর দম বন্ধ হয়ে আসছিল। তাজের কথা শুনে ভয়কে সাইডে রেখে সাহস করে বলল। একটা কথা বলার ছিল। তারজিয়ান হাস্যোজ্জ্বল স্বরে বলল। কি কথা বৌজান? তারজিয়ানের বুকে মাথা রেখে চোখ বুজে মেহেরিমা ভয়ার্ত গলায় আমতা আমতা করে বলল। আপনি প্রেগনেন্ট। তারজিয়ান মজার মুডে ছিল। আচমকা ভুলভাল কথা শুনে বলল। বেড়া মানুষ ডিম পারতে পারে? গাধি কোথাকার। মজা করছিস ভালো কথা, অ্যাটলিস্ট যৌক্তিক কিছু বল। বাই দ্য ওয়ে, ফালতু যোগ ছিল। মেহেরিমা ভয়ের চোটে ভুল কথা বলে ফেলেছে। লম্বা একটা শ্বাস টেনে ধীর গলায় বলল। আম প্রেগনেন্ট তাজ। তারজিয়ানের মুখের হাসিটা ধপ করে নিভে যায়। চোখ দুটো অজান্তেই বড় বড় হয়ে যায়। বিস্মিত হয়ে ধরফরে উঠে মেহেরিমাকে মুখোমুখি বসিয়ে হড়বড়িয়ে জিজ্ঞেস করে। কি সব বলছিস? মাথা ঠিক আছে? এটা কিভাবে সম্ভব? আমি আমি যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছি। কেমনে কি? মেহেরিমা মাথা নিচু করে ঠোঁট কামড়ে বলে ওঠে। জানি না, আমি হয়ে গেছে, গতকাল টেস্ট করিয়ে শিওর হয়েছি। তারজিয়ান বিস্ময়ে কথা বলতেও ভুলে যায়। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। কিভাবে রিয়েক্ট করা উচিত, কি বলা দরকার কিংবা কি করবে কিছুই বুঝছে না। স্লেপ আহাম্বকের মতো তাকিয়ে আছে মেহেরিমার দিকে। আবেগের তাড়নায় আচমকা মেহেরিমার অনাবৃত উদরে হাত রেখে বলল। তোর পেটে তো এখনো শত সমতলই আছে মেহু। ওর এক্সিস্টেন্স আমি অনুভব করতে পারছি না। ও কি ঘুমাচ্ছে এখন? তারজিয়ানের বোকা বোকা কথায় মুখ তুলে তাকালো মেহেরিমা। তারজিয়ানের কম্পনরত হাতের উপর হাত রেখে বলল। আপনি পাগলামি করছেন, ভ্রূণের অস্তিত্ব এত দ্রুত বোঝা যায় না তাজ। তারজিয়ান হুঁশে ফিরে নিজের ইমোশন সামলাতে দু হাতে মুখ ঢেকে ফেলে। মেহেরিমা তার কাঁধে হাত রাখলে আকস্মিক তারজিয়ান আবেগপ্রবল হয়ে তাকে জড়িয়ে ধরে ক্রন্দনরত স্বরে বলে। আমি হ্যাপি মেহু, আমার সন্তান আসছে, আমি বাবা হব। কদিন পরে আমার কোলে একটা ছোট্ট কোমল অস্তিত্ব থাকবে, যে কিনা একসময় আমাকে বাবা বলে ডাকবে। তুই বুঝতে পারছিস কত সুন্দর ব্যাপারটা? মেহেরিমা আবেগ প্রবলুপ্ত হয়ে পড়ে তাজের কথায়। তাকে জড়িয়ে ধরে আনমনে ভাবে, যা হয় ভালোর জন্যই হয়। চেঞ্জিং রুমে বিরস মুখে বসে আছে প্রিমা। সে বসেছিল ফ্রক পরাতে, কিন্তু তাতে ঘোর বিপত্তি প্রকাশ করে আসিয়ান জোর করে ম্যাটার্নিয়ান ড্রেস পরায় বেচারিকে। প্রিমা মুখ ফুলিয়ে রাখলেও সেটা গ্রাহ্য করে না। উল্টো ফ্লোরে বসে প্রিমার ফোলা ফোলা পায়ে কমফোর্টেবল স্লিকার পরিয়ে দেয়। কাজ শেষ হতেই প্রিমাকে পাজা কোলে তুলে ঘরে নিয়ে আসে আসিয়ান। তাকে বিছানায় বসিয়ে আয়নার সামনে গিয়ে নিজের চুলগুলো সেট করতে থাকে। তা দেখে বিছানায় আতশোয়া হয়ে প্রিমা বিড়বিড়িয়ে বলে। রং ঢঙে শেষ নাই, নিজে সাজবে সাকিব খান আর আমারে বানিয়ে রাখবে সখিনা বিবি। বেটা জাতটাই আসলে হিংসুটে। আসিয়ান আর চোখে নিজের অভিমানী বউকে দেখছিল।
প্রিমাকে বিড়বিড় করতে দেখে মৃদু হাসে আশিয়ান। প্রেগনেন্সির লাস্ট কয়েক মাস প্রিমার মাঝে আমূলক পরিবর্তন এসেছে। ঘন ঘন মুড সুইং হয় তার। আশিয়ান বিপাকে পড়লেও খুব ভালো মতো সামলে নিয়েছে সবটা। কেন জানি প্রিমার ক্ষেত্রে কোনো ধরনের বিরক্তি কিংবা ক্লান্তি কাজ করে না তার। আচমকা ব্যথাতুর আওয়াজ শুনে আশিয়ানের ধ্যান ভাঙে। হাতের হেয়ার কমফোর্টারটা ফেলে তৎক্ষণাৎ প্রিমার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হচ্ছে প্রেম? বাবু কিক মেরেছে? পেন হচ্ছে? প্রিমা তল পেটে হাত রেখে চোখ মুখ খিচে বলে, আপনার মতোই জল্লাদ হয়েছে আপনার জানাবো না। একটুও বোঝে না আমার দুঃখ, খালি কষ্ট দেয়। আশিয়ান ভয় পেয়ে গিয়েছিল। নর্মাল পেন শুনে তার কলিজায় পানি আসে। প্রিমার পাশে বসে তার উদরে হাত রাখতেই টের পায় তার অনাগত সন্তানের উপস্থিতি। বড্ড বেশি ছটফট করছে তারা। ব্যথার তীব্রতায় ক্ষণে ক্ষণে চোখ মুখ কুঁচকে আর্তনাদ করে উঠছে প্রিমা। আশিয়ান উদরে হাত বুলিয়ে অসহায় কণ্ঠে বলে, এত নড়াচড়া করে না বাবা, আম্মু ব্যথা পাচ্ছে তো। এই তো আর মাত্র কয়টা দিন, এরপর বেরিয়ে এসে যত খুশি ফুটবল খেলবে। আপাতত একটু শান্ত থাকো প্লিজ। আশিয়ানের কথায় কাজ হলো। মিনিট খানেকের মাথায় শান্ত হয়ে এলো তাদের নড়াচড়া। ব্যথার তীব্রতায় প্রিমার মুখশ্রী ঘামে ভিজে উঠেছিল। বাচ্চারা শান্ত হতেই প্রিমা ক্লান্ত স্বরে ক্ষোভ ঝেলে বলে, মির্জাফর পেটে ধরেছি আমি, আমার একটাও কথা শোনে না, অথচ আপনি বলা মাত্র কেমন শান্ত হয়ে গেল। উফ, কি যন্ত্রণা। আশিয়ান অসহায় চোখে তাকালো কেবল। প্রিমার চুপচাপ চোখ বুজে শুয়ে রইল। শরীর খারাপ লাগছে তার, তবে আশিয়ানকে কিছুই জানালো না। প্রিমাকে ওভাবে শুয়ে থাকতে দেখে আশিয়ান মৃদু স্বরে বলল, শুয়ে পড়লেন যে? নাস্তা সেরে বেরোতে হবে তো। প্রিমা অল্প একটু চোখ খুলে ক্লান্ত স্বরে বলল, ক্লান্ত লাগছে, সেই সাথে ভীষণ ঘুমও আসছে। একটুখানি রেস্ট করে নিই, তারপর যাব। আশিয়ান কথা বাড়ালো না। মেয়েটা সারা রাত ঘুমায়নি, এখন একটু ঘুমালে হয়তো তার ভালো লাগবে। ঘড়ির সময়টা একবার দেখে নিয়ে আশিয়ান বলল, সকাল 7টা বাজে, 9টার মধ্যে ডক্টর চেম্বারে চলে আসবেন। সুতরাং আপনার হাতে সময় আছে 2 ঘন্টা, এরপর আমি ডেকে দেবো, ঠিক আছে? প্রিমা সম্মতি জানিয়ে ঘুমিয়ে পড়ল। আশিয়ান তার পাশে বসে আলতো হাতে মেসেজ করে দিতে থাকলো তার কাঁধে, পিঠে আর কোমরে। মাঝে মধ্যে দু একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিল। হুট করে আশিয়ানের কল আসায় আশিয়ান গেল ড্রয়িং রুমের দিকে। প্রায় ঘন্টাখানেক কথা বলার পর আকস্মিক কাঁচ ভাঙ্গার শব্দ শুনে দৌড়ে ঘরের দিকে আসলো। ভেতরে ঢুকতেই আশিয়ানের পদযুগল থমকে গেল। ভেতরকার দৃশ্য দেখে তার পৃথিবী দুলে উঠল রীতিমতো। অস্পষ্ট সুরে বলল, প্রেম? প্রিমা বেকায়দায় পড়ে আছে মেঝেতে। চারিদিকে ছড়িয়ে আছে ফ্রুইট মিশ্রিত রক্ত আর ভাঙ্গা কাচের টুকরো। হাঁপড়ের ন্যায় ওঠানামা করছে তার বক্ষপিণ্ড। প্রিমার তীক্ষ্ণ আর্তনাদে উপস্থিত হয়েছে সকলে। ইসরাত উৎকণ্ঠিত হয়ে আশিয়ানকে ধাক্কা দিয়ে বলে, তুই থমের দাঁড়িয়ে আছিস সেখানে? সিস ডাইং ম্যান। আশিয়ানের যেন হুঁশ ফিরে কয়েক কদম এগিয়ে গিয়ে ধপ করে বসে পড়ে প্রিমার রক্তাক্ত দেহের পাশে। তার অবিচল দেহটা আঁকড়ে ধরে থেমে থেমে বলে, তুমি আমি ফাঁকিতে চলে যেতে পারো না প্রেম। তখনও জ্ঞান ছিল প্রিমার। রক্তমাখা হাতে শানের শার্টের কলার ধরে সে ধীর স্বরে অস্পষ্ট কণ্ঠে বলে, একটু বুকের সাথে জড়িয়ে রাখুন না আমায়, খুব খুব যন্ত্রণা হচ্ছে আমার। আর বোধহয় বেশি সময় নেই, বাকি নেই, মরে যা। আর বলতে পারলো না প্রিমা। পুরো শরীরে আচমকা তীব্র ঝাঁকুনি বয়ে গেল। চোখ দুটো স্থির হলো, একই সাথে গোটা শরীর শক্ত হয়ে আসলো। আশিয়ানের কলার আঁকড়ে রাখা হাতটা ধপ করে পড়ে গেল। শুরু হলো খিঁচুনি। অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে থাকলো পুরো শরীর। আশিয়ান তখনও অনুভূতিহীন চোখে চেয়ে দেখছে সম্পূর্ণ দৃশ্য। তার প্রাণ ভোমরা একটু একটু করে নিথর হয়ে যাচ্ছে, অথচ সে ভ্রুক্ষেপহীন। ঘরটা ভরে ওঠে কান্নার গুঞ্জনে। ইসরাজ অশ্রু লুকিয়ে হসপিটাল ম্যানেজমেন্টের সাথে কথা বলতে ব্যস্ত। অ্যাম্বুলেন্সের খবর দিয়ে ঘরে ঢুকে ভেতরের দৃশ্য দেখে তার কলিজা কেঁপে ওঠে। অস্পষ্ট সুরে ডাকে, রূপাঞ্জল। প্রায় মিনিট 10 সময় পেরোলো। অ্যাম্বুলেন্স এসে হাজির হলো বাড়ির দোরগোড়ায়। ওয়ার্ড বয়রা ট্রেসার নিয়ে আসলো। আশিয়ানের হাত থেকে প্রিমাকে ছাড়াতে ব্যর্থ হলো। ইসরাজ এগিয়ে এসে আশিয়ানকে মৃদু ধাক্কা দিতেই সে কেঁপে ওঠে। হুঁশে ফিরে প্রিমার দিকে এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করে চিল্লিয়ে বলে, প্রেম, হে প্রেম, ওঠার ওয়াইফি, খুব রাগ হচ্ছে? আচ্ছা, আর আর পারবো না। আচ্ছা, আর পরবো না এই ম্যাটারনিটি ড্রেস। ফ্রক পরবে তুমি? কোনটা পরবে? ব্লু কালারটা? কথা বলো। এই, কথা বলছো না কেন তুমি? আমি কিন্তু ডাকছি তোমায়। উপস্থিত
উপস্থিত সকলে এই দৃশ্য দেখে শব্দ করে কেঁদে উঠল। ইস্তিরাজ নিজেও ঠোঁট কামড়ে কেঁদে ফেলল। আরিয়ান চৌধুরী এগিয়ে এসে বললেন, প্রিমাকে হসপিটালে নিতে হবে আব্বু। ও ছাড়ো ওকে, দেরি হয়ে যাচ্ছে বাপ। আশিয়ান ছাড়ল না, উল্টো প্রিমাকে বুকের সাথে জড়িয়ে ধরে অপ্রকৃত স্তর জেদি বাচ্চার মতো দুপাশে মাথা নাড়িয়ে বলল, আমি ছাড়বো না ওনাকে। ছাড়লে উনি আমি ফাঁকি দিয়ে পালাবেন। বটে নিষ্ঠুর রমণী আমার প্রেম। আমি একটু দূরে গেলে অমনি অচেনা হারিয়ে যাওয়ার পায়তারা করেন তিনি। ইসরাজ বুঝলো আশিয়ান শকের মধ্যে আছে। বাধ্য হয়ে আশিয়ানের হাত দুটো পেছন থেকে ব্লক করে ওয়ার্ড বয়দের কমান্ড করলো। ম্যামকে স্ট্রেচারে তুলো, হারিয়াপ। আশিয়ান চিল্লিয়ে উঠে ছাড়া পেতে চায় ইসরাজের থেকে, কিন্তু পারে না। প্রিমাকে তার কোল থেকে ছিনিয়ে নিয়ে স্ট্রেচারে তুলতে দেখে আশিয়ান আর্তনাদ করে বলে,